Rafsan the Choto Bhai is considered to be the best food blogger in the country, যার অলমোস্ট 27 লাখ সাবস্ক্রাইবার্স এবং 50 লাখ ফলোয়ার্স। তার ভিডিও অ্যাভারেজে প্রতিদিন 5 থেকে 10 লাখ মানুষ দেখে। আপনাদের যাদের 30 থেকে 40 মিনিট ব্যয় করে এই ভিডিওগুলো থেকে রাফসান দ্য ছোট ভাইয়ের কন্ট্রোভার্সি সম্পর্কে যারা আগ্রহ নেই, আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। আমরা আগে জেনে নিতে পারি রাফসান দ্য ছোট ভাই কে, উনি কিভাবে রাফসান দ্য ছোট ভাই হলেন। ইফতিখার রাফসান পড়াশোনা করতেন আইইউবিতে সিএসসি ডিপার্টমেন্টে। রাফসান যখন ক্লাস 8-এ ছিলেন তখন উনি একটি র্যান্ডম ভিডিও বানান এবং সেটা ইউটিউবে আপলোড করেন। ওই ভিডিওতে র্যান্ডমলি উনি রাফসান দ্য ছোট ভাই কথাটা উচ্চারণ করেন, যার পর ওনার বন্ধুরা ওনাকে নিয়ে অনেক বেশি হাসি তামাশা করেন। পরে উনি ওই ভিডিওটা প্রাইভেট করে রাখেন। যখন ইউনিভার্সিটিতে উনি ফ্রেশার ছিলেন তখন ওনার বন্ধু একরামুলের উৎসাহে উনি বার্গার কিং এ গিয়ে আরেকটা ভিডিও বানান। ওই সময় একরামুল ওই ভিডিওটা ফিল্ম এবং এডিটিং করে থাকে। বার্গার কিং এর ওই ভিডিও রাফসানকে হুট করে ফেসবুকে পপুলারিটি এনে দেয়। শুরুর দিকে রাফসান অনেক বেশি বুলি হতেন তার বডি ওয়েটের জন্য। রাফসান ধীরে ধীরে তার বডি ওয়েট লুজ করেন এবং ভিডিও বানানোতে কনসিস্টেন্ট হন। তার ঠিক 1 বছর পর বাংলাদেশের মানুষের সামনে আসে এই ভিডিও। Hello guys, this is Rafsan the Choto Bhai and right now we are back with another video, and in today's video it's gonna be fire, not because I'm on the TV but because আজকের ভিডিওতে we are checking out this restaurant. It's one of the most Chester restaurants in Dhaka, in my opinion, one of the most cheapest restaurants. Basically what they do is basically তুমি যদি ওদের 5-star রিভিউ দাও তোমার ফোনে 20 টাকা ফ্লেক্সি পাঠিয়ে দিবে। নট অনলি দ্যাট, তারা আমার এই ধরনের ভিডিও বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি খুব একটা দেখেনি, যেখানে একজন ফুড ব্লগার টেক আউটের মতো একটি বড় ফ্র্যাঞ্চাইজিকে এক্সপোজ করছে। রাফসানের এই অ্যাটিটিউড তার অডিয়েন্সদের খুব ভালো লাগে। ধীরে ধীরে রাফসান ভিডিওতে নতুনত্ব আনেন এবং বিভিন্ন নতুন নতুন জিনিস নিয়ে আসেন, যা তার অডিয়েন্সকে তার ভিডিওতে থাকতে বাধ্য করেছে। যেমন বাণিজ্য মেলায় গিয়ে বড় বড় রেস্টুরেন্টকে এক্সপোজ করা, ভাই ওই হাতিটা বুঝকা দিতেছে মানে ডাবল অফিসে বলে চলেন ভাই অফিসে চলেন, আসেন আসেন। বাণিজ্য মেলা একটা সিন্ডিকেট, প্রতি বছর ওরা আমাদের নাম নিয়ে দিয়ে থাকে, এগুলো ফেক। বড় বড় কোলাবোরেশন করা। Not crying, I'm sweating, and I'm angry. Don't shoot me! I'm not. Shut up, Rafsan! You're cheating! আমি তোমার থেকে বয়সে বড়। ये हमारा चैनल है, तुम इधर बोकर बोकर नहीं कर सकते यार। मजाक कर रहा हूँ यार, जस्ट किडिंग। हमारा चैनल तुम्हारा ইন্টারন্যাশনাল ট্রাভেল করা, নিজের একটা রেস্টুরেন্ট খোলা, that পাটায় বৃষ্টি পড়তেছে, it is that আমি একটা রেস্টুরেন্ট দিছি, it's called Habibis and it's this নিজের ইলেকট্রোলাইট ড্রিঙ্কিং কোম্পানি চালু করা, guys I just got free electrolyte drink এবং সবশেষে নিজের বাবা মাকে গাড়ি গিফট করার মতো অনেক কন্টেন্ট। ধরো 3 2 1 যেটা বাংলাদেশে ইয়াং জেনারেশন দেখতে চাচ্ছে। রাফসানের মতো একটা লাইফ লিড করার স্বপ্ন ইয়াং জেনারেশনের অনেকের কাছেই ছিল। তাই রাফসান একটা ম্যাস পপুলারিটি অর্জন করেন সব ইয়াং ভিউয়ার্সদের কাছে। কিন্তু মাত্র 3 দিন আগে সাইয়েদ আব্দুল্লাহ নামে একজন রাফসানের বাবা মার ঋণ খেলাপির বিষয়টা সবার সামনে নিয়ে আসেন, যেখানে বলা হয় 2016 সালে রাফসানের ফ্যামিলি একটি কোম্পানি জ্যাক এন্ড স্পেন্সার অ্যাক্সেসরিজ লিমিটেড ট্রাস্ট ব্যাংক থেকে 2.5 কোটি টাকা লোন নিয়ে থাকে। বর্তমানে সেই লোনটি ইন্টারেস্ট সহ এসে দাঁড়িয়েছে প্রায় 3.5 কোটির মতো, কিন্তু ওই ঋণ পরিশোধ করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, রাফসানের ফ্যামিলি যদি এরকম একটা এক্সপেন্সিভ লাইফস্টাইল অ্যাফোর্ড করতে পারে তাহলে তারা কেন ওই ঋণটি পরিশোধ করছে না? এক্ষেত্রে রাফসান বলেছিলেন যে তারা একটি জমি বন্ধক রেখে লোনটি নিয়েছিলেন। যেহেতু লোন পরিশোধ করা হয়নি তাই ব্যাংক চাচ্ছে ওই জমিটি নিলামে তুলতে। এখন এই জমি আর এই ব্যাংকের লোন, এই দুইটার মাঝখানে চলছে তাদের ফ্যামিলি আর ব্যাংকের মামলা। এক্ষেত্রে রাফসান বলেছিলেন যে যতদিন পর্যন্ত তারা টাকার অ্যামাউন্টটা না জানতে পারছেন ততদিন পর্যন্ত তারা টাকাটা পরিশোধ করতে পারবেন না। সাইয়েদ আব্দুল্লাহ একটি ভালো কাউন্টার রিপ্লাই দিয়েছেন, যেটা খুবই লজিক্যাল। বলার চেষ্টা করছে যে ওই ব্যাংক যে আছে, মর্টগেজে যে সম্পত্তিটা রাখা আছে, পুরা সম্পত্তিটাই কে নিয়ে যাবে? ব্যাংক নিয়ে যাবে। আসলে কি এটা নেয় কখনো?
ব্যাংক যদি বিক্রি করে, নিলামে তুলে বিক্রি করার পরে ব্যাংকের যতটা প্রাপ্য তার একটা পয়সাও ব্যাংক বেশি নেয় না। তারা ওইটা নেওয়ার পরে বাদবাকি যে অংশটা যদি থাকে সেই ক্ষেত্রে যারা মালিক আছে তাদের কাছে দিয়ে দিবে। সো তার এই বক্তব্যটাও কিন্তু ফল্টি। এবং তারা যে ঋণখেলাপি হয়েছে, রাফসান দেখেন তার ভিডিওর ভেতরে একটা কথা বলেছে যে করোনার কারণে তারা একটা এক্সকিউজ খোঁজার চেষ্টা করেছে, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি তারা লোন ডিফল্টার হয়েছে করোনারও আগে। তাইলে যারা করোনার আগে ডিফল্টার হয়ে গেল তাদের জন্য কি করোনার ইম্প্যাক্টটা ডিফল্টার হওয়ার জন্য কি গুরুত্বপূর্ণ কোনো কিছু? উত্তর হলো না। শুরুর দিকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রাফসানের পক্ষ নিয়ে তাদেরকে সাপোর্ট করেছিলেন, যাদের মধ্যে সালমান মুক্তাদিরের প্রেজেন্সটা খুবই চোখে পড়েছিল। কিন্তু সালমান মুক্তাদিরের একটা কমেন্ট এখন আরো বেশি ভাইরাল হয়েছে। এত কিছুর মধ্যে আজ সকালে আরো একটা জিনিস ভাইরাল হয়, যেখানে দেখা যায় রাফসানের ইলেকট্রনিক ড্রিঙ্কিং কোম্পানি ব্লুকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এর 41 ধারায় 30,000 টাকা জরিমানা করা হয়েছে। এই ভিডিওর মোটিভ রাফসান বা রাফসানের ফ্যামিলিকে ডিমোলিশ করা না, আপনাদেরকে পুরো কন্ট্রোভার্সিটা তুলে ধরা এবং নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে পুরো জিনিসটা দেখানো। আপনার ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন, and see you in the next video. Bye from Big Guy.